আজকের বাংলা ব্যাকরণ শিক্ষার ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকে আমরা বর্ণ কি সেই সম্পর্কেই আলোচনা করব। তো বর্ণ কি তা জানার আগে আমাদের একটু জানতে হবে যে ধ্বনি কি। প্রথমেই তার জন্য একটি শব্দ নিয়েছি, দেখো এখানে আকাশ শব্দটি নিয়েছি। এখানে আকাশ শব্দটিকে ভাঙলে আমরা আ, ক, আ, তালব্য এবং অ এই 5টি বিশেষ ধরনের চিহ্ন পাই। এই প্রতিটি চিহ্ন মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমরা কানে যে শব্দটি শুনতে পাই তাকেই ধ্বনি বলা হচ্ছে। আচ্ছা, তাহলে কিভাবে আলাদা আলাদা এই শব্দ হয় প্রত্যেকটা চিহ্নের? দেখো, উচ্চারণ করার সময় ফুসফুস থেকে পাঠানো শ্বাসবায়ু বাইরে আসার সময় কণ্ঠনালী, তালু, মূর্ধা, দাঁত, জিভ, ঠোঁট ইত্যাদি আমাদের মুখের ভিতরের বা বাইরের কোনো না কোনো অংশে বাধা পায়। তখনই ভিন্ন প্রকারের ধ্বনি সৃষ্টি হয়। সুতরাং কি দাঁড়ালো তাহলে? কোনো ভাষায় উচ্চারিত শব্দকে ভেঙে দেখলে যে নানা রকমের বিশেষ চিহ্ন পাওয়া যায়, সেগুলি মুখে উচ্চারণ করার সময় আমরা কানে যে শব্দ শুনি তাই হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনির সংজ্ঞা বললে তবে কি হবে? ধ্বনি হচ্ছে দৃষ্টিগ্রাহ্য বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলে শ্রুতিগ্রাহ্য যে শব্দ পাই তাকে ধ্বনি বলা হয়। দেখো, ধ্বনি তো শুধু কানে শোনা যায়, তাহলে আমাদের চোখের সামনে তুলে ধরতে হলে নির্দিষ্ট চিহ্নের প্রয়োজন হয়। তবেই তো আমরা কানে শুনে সেই ধ্বনিকে বিশেষ বিশেষ কয়েকটি চিহ্নের দ্বারা নির্দেশ করে লিখতে পারি। প্রত্যক্ষ বস্তুরূপে দেখা ধ্বনির সেই লিখিত সুন্দর রূপটাকেই বর্ণ বলা হয়। তাহলে ধ্বনি হচ্ছে শুধুমাত্র কানে শোনা যায়। এবার কানে যেটা শুনলাম সেটা যদি আমরা আহ দেখার জন্য ব্যবহার করি, তাহলে প্রত্যেকটা শব্দের জন্য আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করতে হবে। সেই চিহ্নটাই হচ্ছে বর্ণ। তাহলে বর্ণের সংজ্ঞা কি হবে? দেখো, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য সুদর্শন লিখিত রূপটিকে বর্ণ বলে। যেমন অ, আ, ক, খ ইত্যাদি একটি বর্ণ। দেখো, বর্ণ হলো ভাষার অবিভাজ্য অঙ্গ। কেমন ভাবে? দেখো, এখানে আগে দেখলাম যে আকাশ শব্দটি, দেখলাম যেখানে 5টি চিহ্ন রয়েছে আ, ক, আ, তালব্য এবং অ। এই 5টি বর্ণ পাওয়া যায়। এদেরকে কিন্তু আর ভাঙা যায় না। এখানে কিন্তু কটা দেখো, কয়াকার যেটা ছিল সেটা কিন্তু ক আর আ এই 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একে কি আর ভাঙা যাবে? ক কে ভাঙা যাবে না আ কে ভাঙা যাবে? কোনটাই ভাঙা যাবে না। তাই বর্ণ হলো ভাষার অবিভাজ্য অঙ্গ। এরপরে আসছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। বাংলা ভাষায় মোট ৪৭টি বর্ণ রয়েছে। এই বর্ণগুলির সমষ্টিকে বর্ণমালা বলা হয়। এই বাংলা বর্ণমালা 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে স্বরবর্ণ এবং একটি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কাকে বলে? দেখো, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ব্যতীত স্পষ্টরূপে উচ্চারিত হয় এবং অন্য বর্ণের উচ্চারণের সাহায্য করে, সেই বর্ণকে স্বরবর্ণ বলা হয়। বাংলা ভাষায় অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ ঊ, ঋ, লি, এ, ঐ, ও এবং ঔ 12টি স্বরবর্ণ রয়েছে। এদের মধ্যে লি এর উচ্চারণ বাংলায় প্রয়োগ নেই। ঠিক আছে? স্বরবর্ণগুলি কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজেই উচ্চারিত হতে পারে এবং ব্যঞ্জনবর্ণকে উচ্চারণে সাহায্য করে। ব্যঞ্জনবর্ণ আসবে তখন আমরা দেখব সেটা। তার আগে আমরা দেখে নেব যে হস্বস্বর কাকে বলে। দেখো,
উচ্চারণের সময়ে তারতম্য অনুসারে স্বরবর্ণগুলিকে হ্রস্ব, দীর্ঘ এবং এই দুই ভাগেই ভাগ করা হয়। অ, হ্রস্ব উড়ি এই 4টি বর্ণের উচ্চারণে কম সময় লাগে বলে এদেরকে হ্রস্বস্বর বলা হয়। দীর্ঘস্বর কি? দেখো এখানে আ, দীর্ঘ ই, হ্রস্ব এ, ওই, হ্রস্ব না এটা দীর্ঘ, আ, দীর্ঘ ই, দীর্ঘ এ, ওই, ও, ঔ এই 7টি বর্ণের উচ্চারণে বেশি সময় লাগে, তাই একে দীর্ঘস্বর বলা হয়। সংস্কৃত মতে প্রতিটি দীর্ঘস্বরের মাত্রা সংখ্যা হচ্ছে 2, কিন্তু বাংলায় দীর্ঘস্বরগুলির নামেই দীর্ঘ। এদের স্বাভাবিক উচ্চারণ হ্রস্ব অর্থাৎ এক মাত্রায় হয়। এবার দেখবো আমরা প্লুত স্বর। হ্রস্বস্বর দীর্ঘস্বর ছাড়াও এক ধরনের স্বর আছে যাকে বলা হয় প্লুত স্বর। এটা গানে দূর থেকে কাউকে আহ্বান বা রোদনে প্লুত স্বরের ব্যবহার হয়। দীর্ঘস্বর নির্বিশেষে যে কোনো স্বর অতিরিক্ত মাত্রায় বিলম্বিত করা হয় তখন সেই বিলম্বিত স্বরটিকে প্লুত স্বর বলে। প্লুত স্বর কমপক্ষে 3 মাত্রার হবেই। আহ্বানে কিরকম? অরুণ, অরুণকে যদি বলে যে অরুণ একটু দাঁড়াও, তাহলে দেখো অরুণ হস্যটা একটু রিপিট হচ্ছে এখানে। এবং গানে দেখো মা বলে ডাকে না, ভরত মুখ দেখে না, শত্রুঘ্ন, এখানেও কিন্তু প্লুত স্বর হচ্ছে। তবে এখানে মনে রেখো প্লুত স্বরে দীর্ঘ হ্রস্ব দীর্ঘ ভেদ নেই। সুরকে আশ্রয় করে গানে যে কোনো স্বর দীর্ঘ হয়, আহ্বানেও তাই হয়। অবশ্য প্লুত স্বরের লিখিত চিহ্ন কিছু নেই, শুধু অর্থ ও পরিবেশ বুঝে স্বরকে বিলম্বিত করতে হয়। এবার দেখবো যৌগিক স্বর বা দিপথং। দিপথং বা যৌগিক স্বর কাকে বলে? যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকবার ফলে একসঙ্গে উচ্চারিত হয় তাদের সন্ধিস্বর বা যৌগিস্বর বা সন্ধ্যাক্ষর বলা হয়। কিরকম? দেখো ওই, ওই উচ্চারণ করলে অ হস্যই ওই বা ও হস্যই ওই উচ্চারিত হয়। ঔ বলে অ হস্য ঔ বা ও হস্য ঔ উচ্চারিত হয়। বাংলায় আরো 25টি যৌগিক স্বরধ্বনিও আছে যেগুলির জন্য পৃথক বর্ণ নেই। মৌলিক বর্ণগুলিকেই পাশাপাশি লিখে সেগুলি প্রকাশ করা হয়। যেমন ইউ, এই, আই, আইয়া, আইওয়া ইত্যাদি 25টি যৌগিক স্বর আছে যাদের কোনো বর্ণ নেই লেখার জন্য, পাশাপাশি স্বরধ্বনিগুলো লিখেই, যেমন এখানে দেখালাম তোমাদের অ হস্য ওই, এভাবেই যৌগিক স্বরগুলি লেখা হয়। একে ইংরেজিতে দিপথঙ্গ বলে। আমরা এতক্ষণ দেখলাম স্বরধ্বনি এবং আমি এবার তোমাদেরকে দেখাবো যে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কি? দেখো যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত স্পষ্টভাবে উচ্চারিত হইতে পারে না তাদেরকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণ কটা রয়েছে? 35টি রয়েছে। ক থেকে শুরু করে 5টি বর্গ আছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ, এবং প ফ ভ ব এবং ইয় ব র ল তালব্য মূর্ধন্যস্ব দন্তেস্ব হ অনুসর্গ বিসর্গ। এছাড়াও অতিরিক্ত কয়েকটি বর্ণ আছে, ঢয়বিন্দ্র, ঢয়বিন্দ্র, অন্তঃস্থ, হনিত এবং চাঁদ বাংলায় আছে। এগুলি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এখানে দেখো ব্যঞ্জন বর্ণ কিভাবে স্বর বর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না তার উদাহরণটা দেখো এখানে। ক, কয়েকটি ব্যঞ্জন বর্ণ, কিন্তু ক উচ্চারিত হতে গেলে ক এবং অ, কয়ে হস এবং অ যুক্ত করে ক,
এবং কাটা দেখো প হস প্লাস আ ইকুয়াল টু কা, প যুক্ত হস্যই ইকুয়াল টু কি, ইত্যাদি। এখানে লক্ষ্য করো যে প্রত্যেক ব্যঞ্জন বর্ণের নিচের ডান দিকে হস চিহ্ন আছে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ কেন একা উচ্চারিত হতে পারে না? যদি তাহলে বলা হয় যে ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারিত হওয়ার সময় শ্বাসবায়ু মুখগহ্বর দিয়ে বাইরে আসিবার পথে কোনো না কোনো স্থানে বাধা পায়। এজন্য ইহারা আপনা আপনি উচ্চারিত হতে পারে না। এদের উচ্চারণে কোনো না কোনো স্বরবর্ণের সাহায্যে একান্ত প্রয়োজন হয়। সেই স্বরবর্ণের উচ্চারণ হিসেবেই স্বরযুক্ত ব্যঞ্জনটির উচ্চারিত হয়। এখানে যেটা দেখালাম ক যুক্ত অ, ক, ক হস আ কা ইত্যাদি। এবার দেখবো স্পর্শবর্ণ। স্পর্শবর্ণ কি? দেখো, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণ করবার সময় জিহ্বার কোনো না কোনো অংশ তালু, মূর্ধা, কণ্ঠ বা দন্ত স্পর্শ করে, কিংবা অধরের সহিত ওষ্ঠে স্পর্শ হয় বলে এই 25টি বর্ণকে স্পর্শবর্ণ বলা হয়। স্পর্শবর্ণগুলিকে উচ্চারণ স্থান অনুযায়ী নিটল বিজ্ঞানের রীতিতে 5টি বর্গের বা শ্রেণীতে বিভাগ করা হয়। একটি বর্গে 5টি করে বর্ণ থাকে। প্রত্যেকটি বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে সেই বর্গের নামকরণ হয়েছে। প্রথম হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। 5টি বর্গ রয়েছে। প্রত্যেক ক বর্গে কি কি রয়েছে? ক, খ, গ, ঘ, ঞ। উচ্চারণ হচ্ছে জিহ্বামূলীয় কণ্ঠ স্পর্শ করে। ছ বর্গে চ, ছ, বর্গীয় জ, ছ এবং ঞ। ছ বর্গের উচ্চারণে জিহ্বার মধ্যভাগ তালুতে স্পর্শ করে। এবং ট বর্গের ট, ঠ, ড, ঢ মূর্ধন্য উচ্চারণে জিহ্বা অগ্রভাগ উল্টে মূর্ধা স্পর্শ করে। এবং ত বর্গ উচ্চারণে ত, থ, দ, ধ দন্তানো জিহ্বার উপর পাটির দন্ত স্পর্শ করে। এবং প, ফ, ব, ভ, ম অর্থাৎ প বর্গ উচ্চারণে অধরের সহিত ওষ্ঠে স্পর্শ হয়। যেহেতু এগুলি প্রত্যেকটাই মুখের কোনো না কোনো অংশেই স্পর্শ হচ্ছে, তাই এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। এখন দেখব অল্পপ্রাণ বর্ণ কি। দেখো, প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণের উচ্চারণে নিঃশ্বাস জোরে বাহির হয় না বলে ইহাদেরকে অল্পপ্রাণ বর্ণ বলা হয়। যথা ক, গ, চ বর্গীয় জ, ট, ড, ত, দ, প, ব। প্রাণ বলিতে হকার জাতীয় নিঃশ্বাস ধ্বনিকে বোঝায়। এরপরে দেখব মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ কি? প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণের উচ্চারণে নিঃশ্বাসযুক্ত হয় বলে এই বর্ণগুলিকে মহাপ্রাণ বর্ণ বলে। যথা খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, থ আর প, ফ। মহাপ্রাণ বর্ণের সঙ্গে হকার জাতীয় নিঃশ্বাস ধ্বনি যুক্ত হলেই মহাপ্রাণ বর্ণের উচ্চারণ হয়। ক যুক্ত হ ইকুয়াল টু খ, বর্গীয় জ যুক্ত হ সমান ঝ, ড যুক্ত হ সমান ঢ, ত যুক্ত হ সমান থ, ব যুক্ত হ সমান ফ। সহজ কথায় বলা যায়, বর্গের প্রথম যুক্ত হকার জাতীয় নিঃশ্বাস ধ্বনি বর্গের দ্বিতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ যুক্ত হকার জাতীয় নিঃশ্বাস ধ্বনি সমান চতুর্থ বর্গের চতুর্থ বর্ণ। মহাপ্রাণ বর্ণের উচ্চারণের বিশেষ আয়াসসাধ্য বলে এই বর্ণগুলিকে মৌখিক বাংলায় প্রায় অল্প প্রাণ বর্ণের মতোই উচ্চারিত হয়, তখন ক্ষীণায়ন হয়।